সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেডি ভয়েস স্বাস্থ্য জিজ্ঞাসার আজকের প্রোগ্রামে। আমরা এই প্রোগ্রামে গতদিন আপনাদের কাছে কিছু প্রশ্ন চেয়েছিলাম মানসিক স্বাস্থ্য বিষয়ে। তো আপনারা বেশ কিছু প্রশ্ন আমাদের কাছে পাঠিয়েছেন। সেগুলোর মধ্য থেকেই আজকে কিছু প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো আমি প্রশ্নগুলো ১ম এ আপনাদের সামনে পড়ব। পড়ার পরে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ১ম এই একটা প্রশ্ন আমি নিই। এখানে একজন লিখেছেন যে, "আমরা ৩ ভাই-বোন। আমি বড়। এবার এইচএসসি পরীক্ষা দিব। আমার বয়স ২১ বছর। ছোট ভাইয়ের বয়স ১৪ বছর এবং ছোট বোনের বয়স ৬ বছর। আমি ২ বারে এসএসসি পাস করেছি এবং ২য় বার এইচএসসি দিব। আমার ছোট ভাইয়ের বয়স ১৪ বছর হলেও এখনো ক্লাস 4 পার করতে পারেনি। বার্ষিক পরীক্ষায় পাসই করতে পারে না। খেলাধুলা, ঘুম, খাওয়া-দাওয়া কোনো কিছুতে সমস্যা নেই। ছোট বোনটাও পড়তে চায় না। আমার প্রশ্ন হলো, আমাদের ভাই-বোনদের মধ্যে কোনো মানসিক সমস্যা আছে কিনা? আপনি একটু পরামর্শ পেলে উপকৃত হতাম।" তো ওকে দর্শক, আপনার এই প্রশ্ন পড়ে তো মনে হচ্ছে যে কিছু সমস্যা হয়তো আছে। তো কি ধরনের সমস্যা হতে পারে সেটা নিয়ে আমি একটু সংক্ষেপে আলাপ করি। যেমন যে সমস্যাগুলো আপনি যেভাবে লিখেছেন তাতে মনে হচ্ছে যে এরকম হতে পারে যে আপনাদের ভাই-বোনদের মধ্যে বুদ্ধির বিকাশজনিত কোনো সমস্যা থাকতে পারে, যেটাকে আমরা intellectual disability বলি। এটা অনেক সময় জেনেটিক কারণে হয়। জেনেটিক কারণে হওয়ার কারণে দেখা যাচ্ছে যে একই পরিবারের বেশ কয়েকজন সদস্যের মধ্যে এই সমস্যাগুলো কিন্তু হতে পারে। তো এই বুদ্ধির বিকাশে কি হয়? একটা বুদ্ধিবৃত্তিক সমস্যা থাকে। যেমন ধরেন তার কোনো পরিস্থিতি বোঝা, পরিস্থিতি এনালাইজ করা, তারপরে কোনো একটা জিনিস সম্পর্কে একটা ভালো আইডিয়া রাখা, এগুলোতে সমস্যা হইতে পারে। আবার এর পাশাপাশি নিজের যে দৈনন্দিন কাজকর্ম, ব্যক্তিগত জিনিসপত্র যেমন ধরেন টাকা-পয়সার হিসাব করা, তারপরে নিজের আ শারীরিক যত্ন নেওয়া, দৈনন্দিন যে কাজগুলো আমরা ধরেন করি, সে কাজগুলোর ক্ষেত্রেও কিন্তু দক্ষতার অভাব থাকে। তো এই ২ টা জিনিস যদি থাকে তাহলে সেখানে আমরা মনে করতে পারি যে তার হয়তো বুদ্ধির বিকাশের সমস্যা আছে। এর বাইরে আপনি যে সমস্যাগুলো উল্লেখ করেছেন সেগুলো কিন্তু আরো এক ধরনের রোগের সাথেও মিলে। যেমন সেই রোগটা কি? যে এখানে মূলত ৩ ধরনের সমস্যা থাকে। সমস্যাগুলো মূলত একাডেমিক। যেমন তার পড়তে সমস্যা হয়, অথবা ধরেন রিডিং পড়তে পারছে না ঠিকভাবে, অথবা পড়তে পারলেও সেই রিডিং পড়ার মধ্যে কি অর্থ আছে সেটা ঠিকভাবে বুঝতে পারে না। আবার কারো ক্ষেত্রে লিখার সমস্যা হইতে পারে যে ঠিকভাবে লিখতে পারে না। যেমন একটা প্যারাগ্রাফ লিখতে দেওয়া হলো, এটা সে ঠিকভাবে গুছিয়ে লিখতে পারছে না। একটা বাক্য, সেন্টেন্স যে সঠিকভাবে লিখা সেটা পারে না। আবার ৩য় একটা ধরন গাণিতিক ক্যালকুলেশনের জায়গাতে তার সমস্যা থাকে। যেমন ছোটখাটো হিসাব-নিকাশ করতে পারে না, কোন সংখ্যাটা বড়, কোন সংখ্যাটা ছোট এটা পারে না। এর ফলে তাদের কিন্তু ম্যাথমেটিক্যাল যে দক্ষতা সেটা কিন্তু একেবারেই মানে কম থাকে বা ঘাটতি থাকে। তো কারো যদি এই সমস্যাগুলো থাকে তাহলে স্বাভাবিকভাবেই তার একাডেমিক পড়াশোনায় অগ্রগতি হওয়াটাতে সমস্যা হবে, এবং আপনি বলেছেন যে আপনাদের ফ্যামিলির সবারই মূলত এই সমস্যাগুলো হচ্ছে। তাহলে আপনাদের ফ্যামিলিতে এ ধরনের সমস্যাও আছে কিনা সে ব্যাপারটা কিন্তু খুঁজে দেখতে হবে আসলে। এর বাইরে ৩য় একটা ব্যাপার হতে পারে, সেটা হচ্ছে যে আসলেই কোনো ধরনের রোগ নাই, কোনো সমস্যাও নাই। জাস্ট হয়তো পড়াশোনায় যেভাবে মনোযোগ দেওয়ার কথা সেভাবে দেওয়া হচ্ছে না, যে স্ট্র্যাটেজি ফলো করার কথা সেটা হয়তো ঠিকভাবে করা হচ্ছে না। তো এইখান থেকে হয়তো পড়াশোনার পারফরম্যান্সটা ভালো হচ্ছে না, আর ফেল হয়ে যাচ্ছে। এটাও কিন্তু হতে পারে। তো আসলে কোন ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা কিন্তু ছোটবেলাতেই যদি যথাযথভাবে আইডেন্টিফাই করে ফেলা যায় তাহলে কিন্তু সেখানে কি করা দরকার সে ব্যাপারে পরামর্শটা দেওয়া হবে, মানে দেওয়া সহজ হবে। যেমন ধরেন বুদ্ধির বিকাশের সমস্যা থাকলে তার এক ধরনের বুদ্ধির বিকাশের লেভেল এখন কোথায় আছে, কোন লেভেলে আছে, এটা কি অল্প সমস্যা, এটা কি মাঝারি সমস্যা, নাকি এটা অনেক বেশি সমস্যা? তো সেটার আলোকে কিন্তু আপনাদের করণীয়টা নির্ধারণ হবে। আবার এর বাইরে যদি ওই যে বললাম যে পড়া, লেখা এবং গাণিতিক সমস্যাগুলো যদি থাকে তাহলে সেখানেও কিন্তু আপনার করণীয় ব্যাপারটা আলাদা হবে। আর যদি ব্যাপারটা নরমাল থাকে তাহলে সেক্ষেত্রেও আমাদের পরামর্শ আমরা দিতে পারবো যে আপনারা কোন স্ট্র্যাটেজি ফলো করবেন। পড়াশোনার ক্ষেত্রে আরো অন্য কোনো পন্থা ব্যবহার করা যায় কিনা, অবলম্বন করা যায় কিনা। তো এই ব্যাপারগুলো যদি অনুসরণ করা যায় তাহলে এগুলো কিন্তু সমাধান পাওয়া সম্ভব। তো এজন্য আমার মনে হয় যে এগুলো নিয়ে যেহেতু আপনারা অনেকেই অলরেডি অনেক বছর হয়ে গেছে, এটা নিয়ে আর বসে না থেকে অবশ্যই একটা চিকিৎসকের সাথে সরাসরি দেখা করা দরকার। দেখা করলে যেটা হবে যে আপনার একটা সুনির্দিষ্ট ডায়াগনোসিস এখান থেকে আসবে, এবং সেই ডায়াগনোসিসের উপরে ভিত্তি করেই কিন্তু আ আপনারা পরবর্তী পদক্ষেপগুলো নিতে পারবেন। তো আশা করছি যে আপনারা এটার ব্যাপারে অপেক্ষা না করে এ ব্যাপারে আমি যে পরামর্শ দিলাম সেই পরামর্শের আলোকে আপনারা পদক্ষেপ নিবেন। আমাদের কাছে আরেকজন প্রশ্ন পাঠিয়েছেন। প্রশ্নটা "স্যার, একটি বিষয় জানতে চাই। আমার বয়স ৩২, বিয়ে করেছি। ১ম বার সহবাসের পর
আর সেদিন রাতে ২য় বার সহবাস করতে পারি না। এই কারণে আমার মানসিকভাবে অস্থির লাগে। অস্থিরতায় ঘুমও ঠিকমতো হয় না। এমনকি উত্তেজনা হলেও স্ত্রীর কাছে যেতেও অস্বস্তি লাগে। এই সমস্যা থেকে মুক্তির কি কোনো উপায় আছে? সুপ্রিয় দর্শক, এটা বেশ কমন একটা প্রশ্ন। বিশেষ করে যারা নতুন বিয়ে করেন বা বিয়ে করেছেন, আমার মনে হয় যে তাদের অনেকের মধ্যেই এ ধরনের একটা প্রশ্ন তৈরি হয়, যেটার উত্তর তারা খুঁজতে থাকেন। তো আমি আজকে আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করব। আপনি বলেছেন যে সমস্যা থেকে মুক্তির উপায় আছে কিনা? তাহলে আমরা ১ম এ আসলে দেখি যে এটা আসলেই সমস্যা কিনা বা সমস্যা হলে সেটার ধরনটা কেমন? মানুষের একবার যখন বীর্যপাত হয় সহবাসের সময়, পরবর্তী আবার সহবাসের জন্য তার শরীর রেডি হওয়ার জন্য সময় লাগে। এটাকে ইংরেজিতে অনেক সময় বলা হয় যে পোস্ট ইজাকুলেশন রিফ্র্যাক্টরি টাইম। তো এই সময়টা গবেষণায় দেখা গেছে যে গড়ে প্রায় ৩০ মিনিট থেকে ২৪ ঘন্টা পর্যন্ত হতে পারে। অর্থাৎ ধরেন আপনি একবার সহবাস করেছেন, পরবর্তীবার আবার সহবাস করার জন্য উপযোগী হতে আপনার হয়তো ৩০ মিনিট সময় লাগতে পারে এবং এটা ২৪ ঘন্টা পর্যন্ত সময় লেগে যেতে পারে। সাধারণত যেটা হয় যে যাদের বিয়ের শুরুর দিকে বয়স কম, তাদের ক্ষেত্রে রিফ্র্যাক্টরি পিরিয়ড কারো ক্ষেত্রে আরো কমও হতে পারে। যেমন ৫ মিনিট। যেমন আপনি একবার সহবাস করে ফেলেছেন, পরবর্তীবার আবার সহবাসের জন্য উত্তেজনা আপনার মধ্যে পর্যাপ্ত পরিমাণ আসতে হয়তো আবার ৫ মিনিট সময় লাগতে পারে। তো এটা কারো ক্ষেত্রে আরো বেশি লাগতে পারে। মূল কথা হচ্ছে যে এটার সুনির্দিষ্ট কিন্তু একেবারে ফিক্সড কোনো টাইম নাই যে এতক্ষণ পরে। তাহলে আপনি নিশ্চয়ই এই সময়ের আলোকেই বুঝতে পারছেন যে হচ্ছে আপনি একবার সহবাস করে সেই রাতে যদি আরেকবার সহবাস নাও করতে পারেন, তাহলেও ব্যাপারটা কিন্তু নরমাল। কারণ এই সময়টা ২৪ ঘন্টার মধ্যেই থাকে। তো এইজন্য যদি আপনার মধ্যে এরকম ধারণা থাকে বা প্রত্যাশা থাকে যে না, একবার সহবাস করে আবার কিছুক্ষণ পরে আবার সহবাস করতে পারছি না কেন বা করতে পারবো, কতবার পারবো? আ এই ব্যাপারটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাওয়ার আগেই সময়টাকে আপনাদের মাথায় রাখতে হবে। যেমন আপনি লিখেছেন যে আপনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। হ্যাঁ, এটা খুবই যৌক্তিক একটা কনসার্ন। যদি আপনার এরকম আগে থেকেই ধারণা থাকে যে না, বেশ কয়েকবার সহবাস হয়তো পরপর করা যাবে এবং সেটা যদি আপনি না পারেন, তখন কিন্তু আপনার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হবে এবং এই ফ্রাস্ট্রেশন এর মধ্যেই কিন্তু আপনি এখন আছেন। কিন্তু আসলে দেখেন তো যে আসলেই কি এটা ফ্রাস্ট্রেশন এর মতো ব্যাপার? এটা কিন্তু আসলে ফ্রাস্ট্রেশন এর মতো ব্যাপার না। এবং একটা মানুষ সপ্তাহে ধরেন যদি কেউ একবার সহবাসও করে, সেই ব্যাপারটা কিন্তু নরমাল। এটা কারো ক্ষেত্রে আরো কমও হতে পারে। আবার কারো ক্ষেত্রে দিনে কয়েকবার হতে পারে। আবার কারো ক্ষেত্রে ধরেন সপ্তাহে কয়েকবার হতে পারে। তো এটার কিন্তু কোনো নির্দিষ্ট ফিক্সড টাইম নাই, নির্দিষ্ট ফিক্সড সংখ্যা নাই। সেই ব্যাপারে কিন্তু আপনার ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে। শুধু আপনার নিজের ধারণা থাকলেও হবে না। আপনার সঙ্গী যিনি তারও কিন্তু ধারণাটা স্পষ্ট থাকতে হবে। এখন আপনি ধরেন জিনিসটা জানলেন, কিন্তু আপনি যার সাথে স সং সংসার করছেন, সহবাস করছেন, উনার যদি প্রত্যাশাটা বেশি থাকে তাহলে কিন্তু উনার মধ্যে একটা অস্বস্তি তৈরি হবে। মনে করবে যে না, আপনি হয়তো কোনোভাবে অসুস্থ বা আপনি ঠিকভাবে পারফর্ম করতে পারছেন না। তো সেটা নিয়ে কিন্তু দুজনের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যাওয়ার সুযোগ আছে। তো এইজন্য উভয়ের ধারণাটাই এই ব্যাপারে ক্লিয়ার থাকা দরকার এবং যদি ধারণাটা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এই রিলেটেড স্ট্রেস তৈরি হবে না। এখন এই যে স্ট্রেস তৈরি হচ্ছে, এই স্ট্রেসটা কিন্তু আপনাদের সেক্সুয়াল লাইফ এর জন্য খুবই একটা খারাপ প্রভাব ফেলবে। কিভাবে প্রভাব ফেলবে? যে ধরেন নরমালি হচ্ছে আপনি একবার সহবাস করে ফেলার পরে দেখা যাচ্ছে ১-২ ঘন্টার মধ্যে আ আ আপনি হয়তো আর সহবাস করতে পারছেন না। এটা হয়তো কয়েক ঘন্টাও চলে যাচ্ছে অথবা একদিনও হয়ে যাচ্ছে। কিন্তু আপনার মধ্যে যদি এটা থেকে একটা অস্থিরতা এবং খুব বেশি স্ট্রেস তৈরি হয়, তাহলে কিন্তু স্বাভাবিক সময়েও ধরেন ১ দিন পরেও আপনার হচ্ছে সহবাসের জন্য প্রস্তুত হতে, আপনার আ ইরেকশন হতে অথবা লিঙ্গ শক্ত হতে কিন্তু সমস্যা তৈরি হবে। তো এইজন্য এই ব্যাপারে আপনাকে একেবারে চিন্তামুক্ত থাকতে হবে এবং এটাকে স্বাভাবিকভাবেই নিতে হবে। নিলে আপনার এখান থেকে আবার হচ্ছে ওই যে ইরেকশনের যে রোগ, ইরেকটাইল ডিসফাংশন, সেটা তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা হবে না এবং আপনি মোটামুটি ভালোই থাকবেন। কিন্তু যদি আপনি খেয়াল করে দেখেন যে এই একবার সহবাসের পরেও আ আপনার আর হচ্ছে ইরেকশন হচ্ছে না ঠিকভাবে এবং সেটা ১ দিন ২ দিনের মধ্যে হচ্ছে না, তখন কিন্তু আপনার আসলেই চিকিৎসকের সাথে আলাপ করা দরকার, পরামর্শ নেওয়া দরকার যে এটা আপনার অন্য কোনো ইরেকশনের কোনো রোগে পরিণত হয়েছে কিনা। তো যদি সেটা হয় তাহলে সেটা তো আলাদাভাবে ডায়াগনোসিস হবে এবং ডায়াগনোসিস হলে সেটা চিকিৎসা করা যাবে। তো শুধুমাত্র এইটুকুর জন্য যে হচ্ছে একবার সহবাস করে সেই রাতে আবার সহবাস করতে পারছেন না, এটার জন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই। এটা অ্যাবসোলিউটলি নরমাল এবং এটা শুধু আপনার না, এটা অনেকেরই হতে পারে। তো আশা করছি যে আপনি এ ব্যাপারে দুশ্চিন্তামুক্ত থাকবেন এবং যদি দেখা যায় যে এই সমস্যাটা আপনার রয়ে যাচ্ছে, অনেক সময় পরেও এরকম সমস্যা হচ্ছে, তাহলে আপনি চিকিৎসকের সাথে পরামর্শ করবেন।
তৃতীয় প্রশ্ন পাঠিয়েছেন আরেকজন। আসসালামু আলাইকুম। আমি নাম প্রকাশ করতে চাচ্ছি না। আমার বয়স ২৭ বছর। সম্প্রতি নতুন একটা বেসরকারি চাকরি পেয়েছি। কিন্তু এখন পর্যন্ত সেখানে খুবই অস্বস্তি অনুভব করছি। কোনো কিছু ভালো লাগে না। দিন শেষে মাথা ব্যথা, যন্ত্রণা, রাতে ঘুম হয় না। প্রায় মন খারাপ থাকে। কি করতে পারি? ডাক্তার দেখাতে হবে কিনা? সুপ্রিয় দর্শক, খুবই চমৎকার একটা প্রশ্ন। আমরা শুধু নতুন চাকরির ক্ষেত্রে না, যেকোনো নতুন পরিবেশে যখন আমাদের শুরু হয় কোনো কিছু, আ সেখানেই কিন্তু আমাদের এই ধরনের অনেক সমস্যা অনেকের তৈরি হয়। এটা চাকরির ক্ষেত্রে হতে পারে, এটা পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, নতুন স্কুলে হতে পারে, নতুন ফ্যামিলিতে গেলে হতে পারে, বিয়ের পরে হতে পারে। তো এই আপনি যে বর্ণনা দিয়েছেন সেগুলো কে আমরা অনেক সময় অ্যাডজাস্টমেন্ট এর সমস্যা হিসেবে বিবেচনা করি। তো যদি দেখা যায় যে এই সমস্যাটা অনেক দীর্ঘ সময়, ধরেন ৬ মাসেরও বেশি সময় ধরে থেকে যাচ্ছে, তাহলে কিন্তু সেটা একটা রোগের পর্যায়ে পড়ে যাবে। আবার এটার পাশাপাশি যদি দেখা যায় যে আপনার এই লক্ষণগুলো আ বিষণ্ণতার রোগের লক্ষণের সাথে মিলে যায় পুরোপুরি, তাহলে সেখানে কিন্তু আপনার আ ২ সপ্তাহ অধিক সময় ধরে যদি এই সমস্যাগুলো থাকে, তাহলে কিন্তু আমরা বিষণ্ণতার রোগও এই পর্যায়ে কিন্তু নির্ণয় করতে পারি। তো এখন আপনি লিখেছেন যে সম্প্রতি, ঠিক কত সম্প্রতি এটা আপনার এখানে স্পষ্ট হয় নাই। তবে আমি বলব যে এটা যদি ২ সপ্তাহের বেশি হয়ে যায় তাহলে এটা ডিপ্রেশন কিনা সেটার ব্যাপারে কিন্তু নিশ্চিত হতে হবে। আমি জাস্ট আপনাকে একটু সংক্ষেপে আইডিয়া দিই যে কিভাবে আপনি বুঝবেন যে আপনার ডিপ্রেশন ডেভেলপ করেছে কিনা। যেমন ধরেন আপনার মন খারাপ থাকবে মেক্সিমাম টাইমে, আপনার কোনো কিছু করতে ইচ্ছে করবে না। যেমন চাকরি যখন আপনি শুরু করেছেন খুব আগ্রহ নিয়েই তো শুরু করেছেন। কিন্তু এখন আর মানে মনে হচ্ছে না যে এটা করি। জোর করে যেতে হচ্ছে অফিসে। তার পাশাপাশি আপনার ঘুমের সমস্যা হবে, তারপরে আপনার খাওয়া-দাওয়ার রুচি নিয়ে সমস্যা হবে, শরীর দুর্বল লাগতে পারে, হতাশা লাগতে পারে, কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে সমস্যা হতে পারে, মনোযোগ বসাতে সমস্যা হতে পারে এবং একসময় লাইফটা একটা ফেইলিউর, ব্যর্থ এরকমও মনে হতে পারে এবং এখান থেকে কখনো, কখনো কারো মধ্যে যে এই জীবনটা আর মানে মরে গেলেই ভালো, আর বেঁচে থাকাটাই কষ্ট হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু আত্মহত্যার চিন্তাও আসতে পারে। তো এই চিন্তাগুলোর সাথে যদি আপনার ২-৩ টা লক্ষণও মিলে যায় তাহলে কিন্তু আ আপনার অবশ্যই এটাকে ভালোভাবে গুরুত্ব দেওয়া দরকার, যে এটা হয়তো বিষণ্ণতার রোগের পর্যায়ে পৌঁছে গেছে অথবা ডেভেলপ করে যাচ্ছে। তো সেখানে কিন্তু আপনার যথাযথভাবে চিকিৎসা লাগবে এবং আপনি বলেছেন ডাক্তার দেখাতে হবে কিনা? হ্যাঁ, অবশ্যই সেক্ষেত্রে ডাক্তার দেখাতে হবে। তো এর আগে আপনি নিজে থেকেও কিছু জিনিস আপনার করা দরকার, আপনি করতে পারেন। যেমন আপনি বলেছেন যে নতুন চাকরিতে গেছেন। তো নতুন চাকরিতে গেলে সে জায়গাটা তো আপনার পরিচিত না। ধরেন এনভায়রনমেন্ট আলাদা, পরিবেশ আলাদা, সেখানকার কলিগ যারা আছেন তাদের সাথেও আপনি ঠিক সেভাবে এখনো পরিচিত হয়তো হতে পারেন নাই। তো আমার পরামর্শ থাকবে যে আপনি এক্ষেত্রে আরো একটু সময় নেন, আরেকটু সময় পার হতে দেন। এর মধ্যে সকল কলিগের সাথে আপনার পরিচিতি হবে, একটা ভালো সম্পর্ক তৈরি হবে। কারো সাথে আপনার হয়তো একটা ক্লোজ রিলেশনশিপ হবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে। তো সেইটা কিন্তু আপনার এই যে নতুন পরিবেশের যে চাপ, প্রেশার সেটা কমাতে হেল্প করবে। এর পাশাপাশি আপনি আরেকটা জিনিস চাকরির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে চাকরিতে কি করতে হবে না করতে হবে এই ব্যাপারটা আমাদের কাছে অনেক সময় ক্লিয়ার থাকে না। ইনস্ট্রাকশন গুলো আমরা ঠিকভাবে বুঝতে পারি না বা ইনস্ট্রাকশন ফলো করার ক্ষেত্রে যোগাযোগের কমিউনিকেশন এর সমস্যা হয় যাদের সাথে কাজ করছি তাদের মধ্যে। তো এই সমস্যাগুলো আপনাকে খেয়াল করতে হবে যে এই ধরনের সমস্যা হচ্ছে কিনা। যদি হয় তাহলে সেগুলো কিন্তু আ সমাধান করে ফেলার চেষ্টা করতে হবে যে আপনার আসলে সুনির্দিষ্ট কাজ মানে জব রোল সেটার ব্যাপারে ক্লিয়ারলি জানতে হবে। আ ক তারপরে কি করবেন, কি করছেন, কেন হচ্ছে না এই ব্যাপারগুলো সবার সাথে কমিউনিকেশনটা খুব ভালো রাখতে হবে। আর এর বাইরে দৈনন্দিন জীবনে আপনার কিছু করণীয় আছে। যেমন ধরেন আপনার এই মানসিক চাপমুক্ত থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে ভালো ফ্রেশ একটা ঘুম, টাইমলি ঘুম এবং যথাযথ ঘুম। প্রায় ধরেন দিনে ৭ থেকে ৮ ঘন্টা মতো মানে ২৪ ঘন্টায়। তো এইটা আপনাকে নিশ্চিত করার চেষ্টা করতে হবে। পাশাপাশি আপনি যদি কিছু এক্সারসাইজ করতে পারেন প্রতিদিন, যেমন ধরেন মিনিমাম সপ্তাহে ৫ দিন অন্ততপক্ষে ৩০ মিনিট করে যদি আপনি দ্রুত হাঁটেন তাহলেও কিন্তু হয়ে যাবে। তো এই ২ টা ব্যাপার এবং এটার পাশাপাশি আপনার খাবারের পর্যাপ্ত পরিমাণ সুষম খাবার এবং সেটা টাইমলি খাবার। এটার এই ৩ টা ব্যাপারের পাশে আরেকটা জিনিস করা যেতে পারে সেটা হচ্ছে যে দৈনন্দিন জীবনে পর্যাপ্ত পরিমাণ entertainment এর সুযোগ রাখা। এই যে আপনি চাকরিতে যাচ্ছেন, কাজ করছেন, অনেক প্রেশার হচ্ছে। এগুলো থেকে রিলিফ পেতে গেলে কিন্তু আপনার একটা ফ্রেশ ফ্রি টাইমও দরকার। সেই সময়টা যদি আপনি একটা সময় বের করে নিতে পারেন তাহলে আমার মনে হয় যে যদি এটা রোগের পর্যায়ে যেয়ে না থাকে তাহলে এগুলোর মাধ্যমেই আপনি এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন। আর যদি দেখেন যে না এগুলো ফলো করার পরেও এই সমস্যাটা আসলে যাচ্ছে না, তাহলে অবশ্যই আরো অন্য কি চিকিৎসা লাগবে সেটার জন্য একজন চিকিৎসকের সাথে কনসাল্ট করাটা আপনার জন্য দরকার হবে। আমাদের পরবর্তী প্রশ্ন
স্যার সালাম নিবেন। আমার বয়স ২৯। সমস্যা হলো বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। কিন্তু আমার মনে হয় আমার লিঙ্গ অনেক ছোট। বিয়ে করতে ভয় লাগছে। টেনশন হয় যদি বিয়ের পর সংসার না হয়। স্যার পেনিস কি বড় করা যায়? আমার কিছু বাজে অভ্যাস ছিল। পুরো পরিচয় দিতে চাচ্ছি না। আমি এখন কি করব? দয়া করে যদি পরামর্শ দিতেন। হ্যাঁ, এই প্রশ্নটা খুবই কমন একটা প্রশ্ন আরকি। এবং এই লিঙ্গের সাইজ কতটুকু হবে না হবে, এটা নিয়ে আমার মনে হয় যে কম বেশি সবার মধ্যেই একটা মানে অনিশ্চয়তা আছে এবং কারো মধ্যে বেশ তীব্র অসন্তুষ্টিও আছে এটা নিয়ে। তো আমার মনে হয় যে এটা সম্পর্কে একেবারে ক্লিয়ার একটা আইডিয়া আপনাদের সবার থাকা দরকার। তো আমি সেটাই দেওয়ার চেষ্টা করব। লিঙ্গ ছোট, কত ছোট এ কথা কিন্তু আপনি উল্লেখ করেন নাই। আমরা আমাদের চিকিৎসার ভাষায় লিঙ্গ ছোট বলতে বুঝাই যে এটা মোটামুটি ধরেন ৩ ইঞ্চির যদি কম হয় তাহলে আমরা সেটাকে মাইক্রোপেনিস বলি। এর উপরে যদি থাকে তাহলে কিন্তু এটা অ্যাবসোলিউটলি নরমাল। এই যে ৩ ইঞ্চি এটা কখন মাপতে হবে? যখন লিঙ্গ শক্ত থাকে। মানে লিঙ্গ ইরেক্টেড অবস্থায় যদি এটা ৩ ইঞ্চির নিচে হয় এবং এই সংখ্যাটা কিন্তু খুবই কম মানুষের হয়। মাত্র ধরেন ১০০ জনে হয়তো ১ জন ২ জনের মধ্যে এরকম হতে পারে। বাকি সবারই কিন্তু মোটামুটি এই ৩ ইঞ্চির বেশি থাকে এবং এটা নরমালি থাকে। এখন এই যে ধরেন নরমালি থাকে কিন্তু তারপরেও তাদের মধ্যে অস্বস্তি থাকে। কেন অস্বস্তি থাকে? যে অনেকের হয়তো এক্সপেকটেশন যে এটা ৫-৬ ইঞ্চি হবে। কেউ আরো বেশি এক্সপেক্ট করেন এটা ৮-১০ ইঞ্চি হবে এবং কারো এক্সপেকটেশন থাকে যে এটা মনে হয় যত বড় হবে তার সেক্সুয়াল প্লেজার তত বেশি হবে। কিন্তু এটাও কিন্তু একটা মারাত্মক ভুল ধারণা এবং এই ভুল ধারণাটার কারণেই কিন্তু একটা অস্বস্তি তৈরি হয় যে আপনার সাইজ অ্যাবসোলিউটলি নরমাল কিন্তু আপনার মনে হচ্ছে যে না এটা মনে হয় ঠিক নাই। একটা তথ্য জেনে আপনারা আশান্বিত হবেন সেটা হচ্ছে লিঙ্গের সাইজের ব্যাপারে ছেলেরা না যত না উদ্বিগ্ন থাকে, মেয়েদের ব্যাপারে তাদের সেক্সুয়াল প্লেজার পাওয়ার জন্য কিন্তু সাইজটা অত বেশি ম্যাটার করে না। কতটুকু সাইজ মিনিমাম দরকার হয় একটা ফিমেলের সেক্সুয়াল প্লেজার পেতে? সেটা গবেষণা যেটা বলে সেটা হচ্ছে যে মেয়েদের যে ভ্যাজাইনা থাকে সেইটার প্রায় ধরেন বহিরংশের প্রায় অ্যারাউন্ড ২ ইঞ্চি মতো এই জায়গাটা সবচাইতে বেশি সেনসিটিভ থাকে। তো এই তাদের সেক্সুয়াল প্লেজারের জন্য কারো পেনিসের সাইজ যদি একেবারে ন্যূনতম ২ ইঞ্চিও হয় তাহলেও কিন্তু তার স্ত্রী অথবা তার পার্টনারের যথাযথ সেক্সুয়াল প্লেজার পাওয়া সম্ভব। তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনার আমি জানি না কতটুকু সাইজ। তো সাইজ যদি মিনিমাম ২ ইঞ্চির বেশিও হয় তাহলে কিন্তু আপনার এটা নিয়ে খুব বেশি ওরিড হওয়ার আসলে দরকার নেই। আপনি এখানে আরেকটা ব্যাপার লিখেছেন যে কিভাবে আপনি এটা বড় করতে পারেন। তাহলে বড় করার প্রশ্ন তো তখনই আসছে যখন এটা একেবারেই মানে অস্বাভাবিকভাবে ছোট সে সময়। তো বড় করার জন্য কিছু প্রক্রিয়া আছে। দেখতে হবে যে আপনার হরমোনের কোনো প্রবলেম আছে কিনা, কিছু সার্জারির ব্যবস্থা আছে। তো সেগুলো খুব কম মানুষের ক্ষেত্রেই প্রয়োজন হয়। মেক্সিমামের ক্ষেত্রে আসলে প্রয়োজন হয় না। এই যে সাইজের ব্যাপার বললাম, এই সাইজটা শুধু আপনার সঠিক ধারণা থাকলে হবে না। এটা কিন্তু আপনার মানে সঙ্গী যিনি তারও কিন্তু একটা ভালো ধারণা থাকতে হবে। কারণ এটা নিয়ে অনেক সময় নিজেদের মধ্যে কথাবার্তা হয়। তিনি হয়তো শুনছেন কারো কাছ থেকে যে না এই সাইজটা এত বড় হয়। কিন্তু হাসব্যান্ডের ক্ষেত্রে পাচ্ছেন এরকম। তখন তার ক্ষেত্রেও যদি এরকম একটা ধারণা হয় যে না সাইজ ছোট হলে হয়তো আমার সেক্সুয়াল প্লেজার ভালো মতো হবে না। তখন এই যে ধারণা হচ্ছে যে সাইজ ছোট হওয়ার কারণে প্লেজার হবে না, এইখান থেকেই কিন্তু অসন্তুষ্টিটা তৈরি হবে। কিন্তু যদি ধারণা ঠিক থাকে যে না সাইজ যেরকমই হোক ইটস ওকে, তাহলে কিন্তু সেখান থেকে আসলে প্লেজার পেতে কোনো সমস্যা তৈরি হবে না। তো আশা করছি যে এই ব্যাপারে আপনার যে উদ্বেগ উৎকণ্ঠা সেটা থাকবে না, দূর হয়ে যাবে এবং সেটা যদি অস্বাভাবিকভাবে ছোট হয় যেমন কত ছোট? বললাম যে প্রায় ২-৩ ইঞ্চির নিচেও যদি হয়ে যায় লিঙ্গ দাঁড়ানো অবস্থায় সাইজ তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই চিকিৎসকের সাথে আলাপ করতে পারেন। আর এর উপরে যদি থাকে তাহলে আপনি এ ব্যাপারে আপনার সকল দুশ্চিন্তা ঝেড়ে ফেলতে পারেন এবং ঝেড়ে ফেলে আপনি আপনার স্বাভাবিক যে বৈবাহিক জীবন সেইটা আপনি কিন্তু কাটাতে পারবেন। তো এইজন্য বিয়ে নিয়ে কোনো দুশ্চিন্তায় থাকা দরকার নাই, ভয়ে থাকা দরকার নাই। যদি এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে আপনি নিশ্চিন্তভাবেই বিয়ের দিকে আগাতে পারেন। আপনার জন্য শুভকামনা। আমার নাম ইমন, বয়স ২০ বছর। ক্লাস পরীক্ষাগুলোতে খুবই ভালো ফলাফল করেছিলাম। কিন্তু এরপরে আরো ভালো করার একটা তাড়না ছিল। এসএসসিতে একটুর জন্য এ প্লাস আসেনি। এইচএসসিতে অনেক পরিশ্রম করেও 4.5 আসে। এরপর থেকে আমি খুব ভেঙে পড়ি। ভালো কোনো ভার্সিটিতেও চান্স হয়নি। ন্যাশনালে ভর্তি হয়েছি। এখন কোনো কিছু ভালো লাগে না, সবকিছু এলোমেলো লাগে, মানসিক চাপ এবং হতাশায় পড়ে গেছি। কিছু পরামর্শ পেলে উপকৃত হব। সুপ্রিয় দর্শক আপনি যে অবস্থা বলেছেন তাতে অ আপনি নিশ্চিতভাবেই খুব একটা ভালো নেই এবং বেশ ডিফিকাল্টিজ এর মধ্যে আপনি আছেন।
তো আমরা চেষ্টা করব আপনার এই ডিফিকাল্টিস আপনি কিভাবে কাটিয়ে উঠতে পারেন সে ব্যাপারে পরামর্শ দেওয়ার। প্রথমত আপনার যে সমস্যাগুলো হচ্ছে সেটা আপনি যেভাবে আপনার ক্যারিয়ারকে প্রত্যাশা করেছিলেন সেটা হয় নাই। না হওয়ার কারণে আপনার মধ্যে সেখানে একটা হতাশা তৈরি হয়েছে এবং সেটা বাড়তে, বাড়তে এখন কিন্তু আপনার লেখা পড়ে মনে হচ্ছে যে মোটামুটি এটা একটা বিষণ্ণতার রোগে পরিণত হয়ে যাচ্ছে। তো বিষণ্ণতার রোগে পরিণত হয়ে গেলে সেটা কিন্তু যথাযথভাবে চিকিৎসা করাটা খুবই দরকার। যেমন ধরেন আপনি দেখেন আপনি নিজেই লিখেছেন যে আপনি অল্পের জন্য A+ পান নাই। তারপর অনেক পরিশ্রম করেও আপনি হচ্ছে 4.5 পেয়েছেন। তারপরে কিন্তু আপনি এই রেজাল্ট নিয়েও কিন্তু আপনি একটা ভার্সিটিতে হয়তো চান্স পেতে পারতেন কিন্তু সেটা সম্ভব হয় নাই। এক এই যে আপনার পারফরম্যান্স ধীরে, ধীরে কমে যাচ্ছে, কেউ যদি ডিপ্রেস থাকে, কেউ যদি বিষণ্ণ থাকে তাহলে কিন্তু তার এফোর্ট দেওয়ার পরেও তার পারফরম্যান্স কিন্তু এভাবে কমে যেতে পারে। আবার অনেক সময় যথাযথ এফোর্ট দেওয়ার যে ড্রাইভ, তাড়না সেটাও কিন্তু ডিপ্রেশনের ক্ষেত্রে কম আসে। তো এইজন্য আপনি এখন যেখানে আছেন ন্যাশনাল ইউনিভার্সিটি, সেই জায়গাটার পড়াশোনাটা ভালোভাবে কন্টিনিউ করতে গেলেও কিন্তু আপনাকে আপনার এই যে ডিপ্রেশন যেটা তৈরি হয়েছে সেখান থেকে কিন্তু বের হয়ে আসাটা খুবই জরুরি। না হলে কিন্তু এইটা কন্টিনিউ করাটাও কিন্তু আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। তো এখানে আপনি কিছু পরামর্শ চেয়েছেন। তো আমি পরামর্শের ক্ষেত্রে ২ টা অংশে ভাগ করে বলি। প্রথমত হচ্ছে যে আপনার আগে নির্ণয় করতে হবে যে এটা রোগের পর্যায়ে আছে কিনা। রোগের পর্যায়ে থাকলে আপনার কিছু ওষুধও লাগবে এখানে। তো সেটা আপনি ডক্টরের সাথে আলাপ করলে সেখানে ওষুধ কি লাগবে সেটা উনি নির্ধারণ করে দিতে পারবেন। আর এর বাইরে আপনি নিজে থেকে কিছু জিনিস ফলো করতে পারেন। যেমন ফলো করার ক্ষেত্রে প্রথমত দেখতে হবে যে আপনার এই ব্যাপারে যে চিন্তার ক্ষেত্রে যদি এরকম হয় যে আমি আর পারব না, নিজের ব্যাপারে যদি খুব হতাশ চিন্তাভাবনা আসে, তাহলে সেই চিন্তাটার সপক্ষে এবং বিপক্ষে লজিক্যালি কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। আ যে ধরেন সাপোজ আমি উদাহরণ দিয়ে বলি যে আপনার মনে হচ্ছে যে আমার দ্বারা মনে হয় আর কোনো কিছু সম্ভব হবে না। এই একটা চিন্তাকেই যদি আপনি এভাবে দেখেন যে আপনি এই যে এ যাবৎ ছোট থেকে এতদূর পর্যন্ত পড়াশোনা করে এসেছেন, সবগুলোই কিন্তু আপনার মোটামুটি বেশ ভালো রেজাল্ট ছিল এবং এগুলো কিন্তু আপনি আপনার পরিশ্রমের মাধ্যমে, প্রচেষ্টার মাধ্যমে কিন্তু অর্জন করেছেন। আর আপনি পারেন নাই কি? দেখা যাবে যে কয়েকটা পরীক্ষায় আপনার ভালো হয়নি। তো এই যে আপনি যদি আপনার সকল সাকসেস গুলোকে একদিকে রাখেন, আর আপনি কয়েকটা জায়গায় পারেন নাই সেটাকে আরেকদিকে রাখেন, তাহলে কোনটার পাল্লা ভারী হবে? আপনি কিন্তু অনেক কিছু সাকসেসফুলি করে ফেলেছেন, এটাই কিন্তু বেশি হবে। তো এই যে একটা জিনিসকে পজিটিভলি দেখা, পজিটিভ জিনিসের দিকে মনোযোগ দেওয়া, এইটা কিন্তু আপনাকে করতে হবে। তো আপনি যদি পজিটিভলি আপনার এই চিন্তাগুলোকে পজিটিভ দিকটাকে বের করে আনার চেষ্টা করতে পারেন, তাহলে সেখান থেকেও কিন্তু আপনার হেল্প হবে। আর আমাদের যখন আমরা ডিপ্রেস থাকি তখন আমাদের চিন্তার আসলে অনেক ত্রুটি তৈরি হয়। যেমন ধরেন এই যে কনফিডেন্স কমে যাচ্ছে। দেখা যাচ্ছে যে আপনি হয়তো ফুললি ক্যাপাবল ভালো করার জন্য সক্ষম। কিন্তু আপনার এই চিন্তার দুর্বলতা কিন্তু আপনাকে দুর্বল করে ফেলে এবং আপনি কিন্তু আ যে এফোর্টটা দেওয়ার কথা সেটা কিন্তু দিতে পারেন না। আবার ডিপ্রেশনে যেটা হয় যে ওই যে ফোকাস করা, মনোযোগ রাখা, সিদ্ধান্ত নেওয়া এগুলোতেও কিন্তু সমস্যা হয়। তো সেখান থেকেও একটা প্রবলেম হতে পারে। এর পাশাপাশি আপনার পরামর্শের মধ্যে হচ্ছে আপনার একটা রুটিন লাইফ এর মধ্যে থাকার চেষ্টা করতে হবে। যে রুটিন লাইফ এর মধ্যে ধরেন সঠিক পর্যাপ্ত ঘুম থাকবে, সঠিক সময়ে খাওয়া-দাওয়া থাকবে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যথাযথভাবে এক্সারসাইজ করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং কিছু গবেষণায় দেখা গেছে যে ডিপ্রেশনের রোগী যারা তাদের ক্ষেত্রে ও ওষুধের পাশাপাশি যদি এক্সারসাইজ থাকে অথবা ডিপ্রেশনের মাত্রা যখন অনেক কম থাকে তখন শুধুমাত্র এক্সারসাইজের মাধ্যমেও কিন্তু তার বিষণ্ণতার অনেক লক্ষণ কমিয়ে ফেলা সম্ভব। তো এই ব্যাপারগুলো আপনি করে দেখতে পারেন। আমি যদি একেবারে সংক্ষেপে আবার বলি তাহলে হচ্ছে আপনার এটা রোগের পর্যায়ে আছে কিনা এটার জন্য একজন চিকিৎসকের সাথে আলাপ করা দরকার। রোগের পর্যায়ে থাকলে সেটার জন্য কিছু ওষুধ আপনার লাগতে পারে এবং এর পাশাপাশি আপনার ক্ষেত্রে একটা রুটিন লাইফ মেইনটেইন করতে হবে যেখানে যথাযথ ঘুম থাকবে, যথাযথ খাওয়া-দাওয়া থাকবে এবং একটা রেগুলার এক্সারসাইজ থাকবে এবং এর বাইরে আপনার চিন্তার ব্যাপারে আপনাকে লজিক্যালি চিন্তা করতে হবে। চিন্তার পজিটিভ জিনিসগুলোকে বের করে মানে চিন্তার পজিটিভ জিনিসগুলোকে দেখার চেষ্টা করতে হবে। তো এইভাবে যদি আপনি ফলো করতে পারেন তাহলে আশা করছি যে আপনি যে একটা কঠিন অবস্থার মধ্যে আছেন সেখান থেকে বের হয়ে আসতে পারবেন। আমাদের কাছে আরেকটি প্রশ্ন এসেছে। একজন লিখেছেন, "স্যার বেসরকারিতে চাকরি করতে চাইনি। সরকারি চাকরির কথা ভাবতে, ভাবতে একটু টুকটাক পরীক্ষা দিতে, দিতে ৩১ বছর হয়ে গেছে। ন্যাশনালে পড়েছি। আমার বন্ধুরা অনেক ভালো অবস্থানে আছে। আর আমার বাবার ব্যবসা, তেমন টাকা পয়সাও নেই। উম একটা বেসরকারি চাকরি খুঁজছি, সেটাও পাচ্ছি না। কিছুই ভালো লাগছে না। আ এবং এই চিন্তা করতে ঘুমও হয় না। এই পরিস্থিতি থেকে আমি কিভাবে বের হতে পারি?"
সুপ্রিয় দর্শক, আপনি আপনার প্রশ্নের যে ব্যাপারগুলো লিখেছেন, সেখান থেকে আমাদের মনে হচ্ছে যে আপনি কিছুটা চাপের মধ্যে আছেন এবং আপনার এই যে ঘুম হচ্ছে না, কোনো কিছু ভালো লাগছে না, এটার পেছনে এই চাপের চাপটাই হয়তো মূল কারণ। তো মানুষের ক্ষেত্রে যখন আমরা চাপে থাকি তখন সেটার প্রকাশ বিভিন্নভাবে হতে পারে। সে বিভিন্নভাবে হওয়ার একটা প্রকাশ হচ্ছে ঘুমের সমস্যা হয়। আরেকটা প্রকাশ হতে পারে যে আমাদের মন খারাপ হয়ে যায়, ভালো লাগে না। এবং এখান থেকে কিন্তু কিছু রোগও তৈরি হতে পারে। যেমন ধরেন আমি যদি মোটা দাগে বলি তাহলে ৩ টা রোগের কথা হয়তো এখানে ২ টা রোগের কথা বলা যাবে। প্রথমত হচ্ছে স্ট্রেস রিলেটেড একটা রোগ যেটা অ্যাংজাইটি হিসেবে আমাদের কাছে পরিচিত। যেমন কারো যদি ধরেন জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার হয়, তাহলে তার ক্ষেত্রে কি হবে যে বিভিন্ন বিষয় নিয়ে তার মধ্যে অনেক চিন্তা চলে আসবে। সে চিন্তাগুলো সহজে দূর করা যাবে না। আবার একটা চিন্তা হয়তো দূর করা গেলেও সেখানে আবার আরেকটা চিন্তা চলে আসবে। তার মধ্যে সবসময় মাথায় কিছু না কিছু একটা চিন্তা ঘুরবে। তো কারো মধ্যে যদি সবসময় এরকম একটা চিন্তা ভাবনা ঘুরতে থাকে তাহলে কিন্তু তার মধ্যে একটা অস্থিরতা কাজ করবে, মেজাজটা খিটখিটে হয়ে যেতে পারে এবং রাতে ঘুমাতে গেলে যখন সে বিছানায় যাবে তখনও মাথায় এরকম নানাবিধ চিন্তা আসতে পারে। সেই চিন্তার করতে, করতে কিন্তু তার ঘুমেরও ব্যাঘাত ঘটতে পারে এবং এর ফলে কারো হচ্ছে মনোযোগ দিতে যথাযথভাবে মনে রাখতে সেখানেও সমস্যা হতে পারে। ভুলে যাওয়ার প্রবণতা তৈরি হয়ে যেতে পারে। আ আর এর পাশাপাশি ডিপ্রেশন তো হতেই পারে। ডিপ্রেশন হলে লক্ষণগুলো একটু আলাদা। যেমন এখানে মন খারাপ হয়ে যায়। আপনি একটা জিনিস বলেছেন এখানে যে আপনার কিছু ভালো লাগছে না ইদানিং। তো এটার পাশাপাশি যদি আরো কিছু লক্ষণ থাকে যেমন ধরেন আপনার আম আ যেসব ব্যাপারে আপনি আনন্দ পেতেন সে ব্যাপারগুলোতে আর আনন্দ পাচ্ছেন না। মেক্সিমাম টাইমেই আপনার মন খারাপ থাকছে। কোনো কিছু করার আগ্রহ উদ্দীপনা আপনার মধ্যে ধীরে, ধীরে কমে যাচ্ছে বা লস্ট হয়ে গেছে। ঘুমের সমস্যা আপনি বলেছেন, এর পাশে যদি আপনার খাওয়া-দাওয়ার রুচি নিয়ে সমস্যা থাকে, রুচি হয়তো কমে গেছে অথবা বেড়ে গেছে। এর পাশাপাশি শরীর দুর্বল লাগে, শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা বেদনা এরকম হতে পারে, হতাশা লাগে। এগুলো থাকলে কিন্তু এখান থেকে আ আপনার একটা ডিপ্রেশন হয়েছে কিনা সে ব্যাপারটাও আমাদেরকে আমলে নিতে হবে। তো আপনি যে পরিস্থিতিতে আছেন যেমন ধরেন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আপনার খুবই স্ট্রং না ইকোনমিক্যালি। আবার আপনিও চাকরি খুঁজতে, খুঁজতে এখন বয়সও হয়ে গেছে। আবার আপনি একটা দীর্ঘ সময় পার করে ফেলেছেন। চাকরি যেভাবে চাচ্ছেন সেভাবে পাচ্ছেন না। তো এই যে একটা হিউজ প্রেশার, এই প্রেশারের কারণেই কিন্তু আপনার এই রোগগুলো তৈরি হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। তো আপনাকে তাহলে এই প্রেশারটা কমানোর চেষ্টা করতে হবে। প্রেশার কমানোর ক্ষেত্রে আপনি যে পদক্ষেপটা নিতে হবে সেটা হচ্ছে যে আপনি আ আপনার একটা সুন্দর পরিকল্পনা করতে হবে এবং সেই পরিকল্পনায় আপনি কি চান, আ কোথায়, কোথায় আপনি চাকরি করতে চান, কি ধরনের চাকরি আপনি খুঁজছেন, সে চাকরিগুলোর কোথায়, কোথায় আপনার নোটিশগুলো আসছে, সেগুলোর ডেডলাইন কবে, আপনি কিভাবে প্রিপারেশন নিচ্ছেন, আপনার প্রিপারেশনে কোনো ঘাটতি হচ্ছে কিনা, এই যে একটা ধরেন চাকরির ভাইবা আপনি দিয়ে আসলেন, সেখানে চাকরি যদি না হয় তাহলে কেন হলো না? সেই ব্যাপারগুলো কিন্তু আপনাকে এনালাইসিস করে দেখতে হবে এবং সেখানে যদি আপনার কোনো ঘাটতি থাকে তাহলে সেই ঘাটতিগুলো পূরণ করতে হবে। এবং এর পাশাপাশি যদি ধরেন আপনার অলরেডি রোগে পরিণত হয়, অ্যাংজাইটির রোগ অথবা ডিপ্রেশনের রোগ তাহলে সেগুলোও কিন্তু চিকিৎসা করে ফেলতে হবে। যদি চিকিৎসা না করা যায় তাহলে এই যে আমি বললাম যে আপনি লজিক্যালি চিন্তা করবেন সেটা করা কিন্তু আপনার জন্য খুব ডিফিকাল্ট হবে। তো আমি আশা করছি যে আপনি আ এটা নিয়ে আপনি যদি আপনার সম্ভব হয় তাহলে একজন চিকিৎসকের সাথে আপনি আলাপ করুন। ওখানে রোগের ব্যাপারে ডায়াগনোসিস যদি হয় তাহলে সেটা চিকিৎসা শুরু হবে। আর পাশাপাশি আমি আপনাকে যেটা বললাম যে চাকরি নিয়ে আপনার একটা সুনির্দিষ্ট প্ল্যান ওয়াইজ আগাতে হবে এবং একটা জিনিস আমি আপনাকে এটা বলতে চাই সেটা হচ্ছে যে আ শুধু আমাদের দেশে না এটা পৃথিবীব্যাপী এই যে চাকরির যে পিরিয়ড, পড়াশোনা এবং চাকরির যে মধ্যবর্তী সময়, এই সময়টা সবার জন্যই খুবই স্ট্রেসফুল অ্যান্ড ইভেন আমাদের জন্য অনেক স্ট্রেসফুল। চাকরির এভেইলেবিলিটি আমাদের অনেক কম, কিন্তু চাকরি আমাদের গ্রহীতার সংখ্যা অনেক বেশি। তো এখানে স্বাভাবিকভাবেই আপনি যেখানে এপ্লাই করবেন সেরকম অনেক জায়গাতেই কিন্তু আপনার চাকরিটা হবে না। এই ব্যাপারটাকেও আপনাকে মোটামুটি যত স্বাভাবিকভাবে, যত সহজভাবে নেওয়া যায় সেটা নেওয়ার চেষ্টা করতে হবে এবং কন্টিনিউয়াসলি আপনাকে একটা চেষ্টা চালিয়ে যেতে হবে। তো আশা করছি যে আপনি এভাবে কন্টিনিউ চেষ্টা করতে, করতে একটা সময় নিশ্চয়ই আপনি আপনার সুইটেবল জায়গায় পৌঁছে যাবেন। তো আপনার জন্য আমাদের শুভকামনা থাকলো। আপনি আপনার এই অবস্থা থেকে বের হয়ে আসুন এবং আপনার একটা সুন্দর ভালো ভবিষ্যৎ হোক।